পথে 2022 সালে টেট উত্তীর্ণদের সংঘবদ্ধ করে রাজপথে এ যাবৎকাল আন্দোলন করে এসেছি, কিন্তু এই গত 2 মাস আমরা কিন্তু রাজপথে নেই। তো এর কিছু কিছু কারণ আছে, সেগুলো হয়তো সবগুলো সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব হয় না। ইন্টারনাল কিছু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, জেলায় আসলেও আমরা যারা নেতৃত্ব দিই আমাদেরকে পুলিশ থানায় বসিয়ে রাখছেন। এটা একটা বড় ব্যাপার, যেটা এর আগে ছিল না। আমাদের দাবিতে আমরা যে কোনো মুহূর্তে রাজপথে নামতে পারতাম। তো কেউ বুঝতে পারছে না যে শেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 2014 এবং 2017 টেট উত্তীর্ণদের নিয়ে। 18-20 সেশনের ডিএলএড লাস্ট 17-19 সুযোগ পেয়েছিল 2017 সালের টেটে, আর 18-20 সেশনের ডিএলএড আজও কোনো নিয়োগে অংশগ্রহণ করতে পারেনি। তো 18 সাল থেকে হিসেব করলে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, এই 25 8টা বছর 18-20 সেশনের ডিএলএড যারা আছে 8 বছরে তারা কোনো নিয়োগে অংশগ্রহণ করতে পারেনি। তো একটা দীর্ঘ বঞ্চনা, 7 থেকে 8 বছর 18-20 সেশনের ডিএলএড নতুন টেট পেয়েছে 2022 সালে। সেই টেটের নিয়োগ, চলতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখন ফর্ম ফিল আপ চলছে। তো শেষ প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়েছিল 2014-17 টেট উত্তীর্ণদের নিয়ে। তো এত বছর ফ্রেশাররা সুযোগ পায়নি। দিকে দিকে যখন যারা প্রথম দিকে আন্দোলনে নামতেন না মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে বা হস্তক্ষেপের দাবিতে, শেষের দিকে বিধানসভা বা এপিসি ভবন বা বারাসাতে অনেক ক্যান্ডিডেট যারা রাজপথে নেমে এসেছিল স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে যে আমাদের নোটিফিকেশান চাই। তো সেই নোটিফিকেশান এলো, তার প্রায় 2 মাস 50 দিন পর ফর্ম ফিল আপ শুরু হলো, কিন্তু ভ্যাকেন্সির কোনোরূপ কিন্তু পরিবর্তন হয়নি। 13,400 কত বলো। তো এত কম ভ্যাকেন্সিতে প্রত্যেকেই কিন্তু মানে স্বাভাবিকভাবে প্রত্যেকেই অস্বস্তির মধ্যে আছে, কেউই সেফ জোনে নেই। প্রত্যেকেই, যে নতুন একাডেমি হোক বা 39-40 বছর বয়স হোক আর কারোর 23 বছর বয়স হোক, প্রত্যেকেই কিন্তু একটা চাপা টেনশন একটা কাজ করছে, একটা অভিমান কাজ করছে যে বিদেশ দ্বারা কেন আন্দোলন করছে না। তো এই পরিস্থিতি, তার মধ্যেও সামনের দিনে আমাদের কর্মসূচি, অবশ্যই আমরা কর্মসূচি রূপায়ণ করব সেই রকম জায়গা দেখে। কারণ 13,000 ভ্যাকেন্সি এত বছর পর নিয়োগ, এটা আমাদের কাছে একটা কি বলতে পারবেন, ভিক্ষা স্বরূপ। ভিক্ষুকরা ভিক্ষা চাইলে যেমন যা খুশি পকেটে হয়তো 30 টাকা থাকলে তা থেকে হয়তো 10 টাকা দেওয়া যায় বা 5 টাকা দিল কেউ, ঠিক সেই রকম এত বছর নিয়োগ হয়নি। 2014 টেট, 2016 রিক্রুটমেন্ট 16, 17, 18 সাল ধরে হয়েছিল। সেই টেটে প্রায় 48,000-এর মতো নিয়োগ হয়েছিল। আর যে স্বচ্ছ টেট হিসেবে যে খ্যাত পশ্চিমবঙ্গের ইতিহাসে, আমি কোনো টেটকে ছোট করছি না, কোনো টিচার এলিজিবিলিটি টেস্টকে ছোট করছি না, কিন্তু প্রত্যেকেই জানি যে মাননীয় গৌতম পাল মহাশয় যে টেট নিয়েছিল 2022 সালে, তখন চারিদিকে আমরা দেখেছি সংবাদের মাধ্যমে যে দুর্নীতি তখন চারিদিকে কতটা হয়েছে বলছি না, যে চ্যানেলে যেটুকু দেখানো হচ্ছিল, দুর্নীতির আবহাওয়ায় এই 2022 সালে টেট নিয়েছিল। এবং সেই সময়ে বিভিন্ন মাধ্যম গৌতম পাল বাবুকে একটা সবাই বাহবা দিয়েছিল যে এত সুন্দর একটা টেট নিয়েছেন, যে টেটে কোনো প্রশ্ন আউট নেই, যে টেটে কোনো অভিযোগ নেই। এতই গার্ড দিয়ে বা প্রত্যেকটা টেট সেন্টারে, পরীক্ষা সেন্টারে যেভাবে পুলিশের ব্যারিকেড, পুলিশের যে মানে কেউ কানের, নাকের, হাতের সব খুলে রেখে বাইরে যেতে হয়েছিল, এমনকি পেন নিয়ে যেতে পারিনি আমরা, জলের বোতল পর্যন্ত নিয়ে যেতে পারিনি। তো স্বচ্ছ টেট হিসেবে 2022 সাল খ্যাত ছিল, কিন্তু ভ্যাকান্সি দেওয়া হলো ভিক্ষা স্বরূপ, নামমাত্র। কি করতে পারি বলুন? আজকে রাজপথের লড়াই যারা নেতৃত্ব দেবে তাদের ফেসবুকে পোস্ট করলে সেখানে পুলিশ এসে বাধা দান করছে যে আপনাকে যাওয়া হবে না। তো এই জায়গায় বলুন, এই ইন্টারভিউ শুরু হচ্ছে, এই জায়গায় কে রিস্ক নিয়ে কি করবে? তবুও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে, আপনাদের কাছে অনুরোধ যে শান্তিপূর্ণভাবে জেলায় জেলায় যেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছেন অবশ্যই জানান। এটা গণতান্ত্রিক কাঠামো, এই সামনে নির্বাচন, প্রত্যেকটা জেলায় যাবেন, আপনারা প্রসেস তৈরি করুন, শান্তিপূর্ণভাবে দাবি তুলে ধরুন যে 2014 টেট 16 রিক্রুটমেন্ট 48,000 নিয়োগ হয়েছিল। তো আমাদের এই স্বচ্ছ টেট 2022 সাল, গতকাল সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি বা পর্ষদ প্রেসিডেন্টকে সাংবাদিকরা প্রশ্ন করছিলেন
যে আপনার সময় এই মানে এই 2022 সাল বা এত সুন্দর একটা টেট হলো, তো এই সব রিলেটেড। এবং একটা নিয়োগও হয়েছে 2022 সালে গৌতম পাল মহাশয়ের অধীনে ডেমোগ্রাফির মানে পুরো ডেমোর মাধ্যমে, ডেমো ভিডিওগ্রাফির মাধ্যমে। তো তারপরে এই 13,000 ভ্যাকেন্সিটা আমাদের কাছে একটা অভিশাপ মাত্র। এটা প্রত্যেকেই আমরা এখানে বর্তমানে অনেক ওভারেজ যারা আছে তারা তো ঢুকতে পারেনি, তারপরেও 39, 40, 42, 45 এরকম বছরের আছে যারা বেশি ভ্যাকেন্সি ছাড়া তারা কোনো মতেই বেরোতে পারবে না। আজকে এত কম শূন্যপদ, এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে এই দুটো ফ্রেশ টেট রয়েছে, 2014 এই 2022-এর টেট এবং 2023-এর টেট, ফ্রেশ টেট। তার সাথে যুক্ত হচ্ছে এই ফ্রেশ টেটরা কোনো নিয়োগ পায়নি, আর তার সাথে যুক্ত হচ্ছে 2014 এবং 2017 সালের টেট উত্তীর্ণ যারা এখনো নিয়োগ পায়নি। প্রসঙ্গত বলা যায়, অনেকে লাইভ দেখে যে একবার টেট পাস করলে, আমি একটু অনেকেই প্রাইমারির সাথে যুক্ত নেই কিন্তু অনেকেই লাইভটা দেখেন, তাদের উদ্দেশ্যে বলি যে একবার টেট উত্তীর্ণ হলে আজীবন তার টেট সার্টিফিকেট বৈধ থাকে। মানে যে যখন নিয়োগ হবে সেই নিয়োগে এই টেট সার্টিফিকেট শো করে ইন্টারভিউয়ে ডাইরেক্ট যেতে পারে। তো 2014 সালে যারা নিয়োগ পায়নি এখনো পর্যন্ত, বা 2017 সালের নিয়োগ হয়েছে কিন্তু যারা এখনো পর্যন্ত মেরিটে আসতে পারেননি, তারা আবার এই 2025 সালে নিয়োগে অংশগ্রহণ করবে। তাহলে কি হলো, 2022-এর টেট উত্তীর্ণ প্রায় 52,000, ওদিকে 5,000 এনওএস, আবার সাথে সাথে ভ্যালিড এনওএস, একটা কথা এখন বলছি, তার সাথে সাথে 2014 টেট, এদের তো মানে সোনার চামচ নিয়ে এরা মানে আছে, কারণ 14 টেটে পরবর্তীতে ট্রেনিং হলেও কোনো অসুবিধা নেই, এটা আমরা জানি। আর 2017 টেট যারা মানে ইন্টারভিউ গেছিল কিন্তু যারা এখনো পর্যন্ত মানে নিয়োগ পাননি, তারাও যুক্ত হবে। তাহলে দুটো ফ্রেশ টেট বা মানে আমাদের 23 সাল আর 2022 সাল, সাথে 14-17 কম সংখ্যক হবে এখনো মনে হচ্ছে। আর মানে প্রায় 30,000-এর উপরে হয়তো মানে অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, 30, 35, 36 এরকম হতে পারে। তো এটা 50-এর গায়ে চলে যাবে, এটা স্বাভাবিক, তার বেশি হলেও হতে পারে। এটা আমাদের তো একটা আইডিয়া, কম বেশি আইডিয়া আছে, হয়তো 50 পারও না হলেও তার কাছাকাছি যেতে পারে। তো 50,000 প্রশিক্ষিত ট্রেনিং মানে যারা 2 বছরের ট্রেনিং এবং পরবর্তীতে যারা মানে টেট উত্তীর্ণ হয়ে সেই সংখ্যা তো আছেই। তাই এত মানে একটা ভ্যাকেন্সির পিছনে কতজন কম্পিটিশনে নামবে সেটা বলা মানে খুবই কঠিন, সামনের দিনে দেখা যেতে পারে। তো এই অবস্থায় আমরা তো ভ্যাকেন্সি বাড়ানোর যে কর্মসূচি আমরা রাখবো সামনের দিনে, অবশ্যই এই টাইমটা হয়তো সবাই ফর্ম ফিল আপ করছে, কিন্তু রাজপথে আমরা নামবো কোনো না কোনো সময়, অবশ্যই পরিকল্পনা আছে। তার সাথে সাথে যেটা কথা হচ্ছে যে আইনি পদক্ষেপগুলো যেগুলো আজকে মোহিত গেছিল কোর্টে, তো ব্যাপারটা অনেকেই বুঝতে পারছেন না যে এত কম ভ্যাকেন্সি। তো অনেকে বলছে সব বাদ দিয়ে ভ্যাকেন্সির জন্য আন্দোলন হোক। একটা কথা বারে বারে বলতে ইচ্ছে হয় যে দেখুন, আন্দোলন, ভ্যাকেন্সি বাড়ানোর আন্দোলন, এতে 200-500 আন্দোলন নয়। একটা ভ্যাকেন্সি বাড়ানোর আন্দোলন করতে গেলে প্রত্যেক টেট উত্তীর্ণদের পথে নামতে হবে, সেই লেভেলের আন্দোলনটা চাই। কিন্তু আজকে যেটা সরকার চেয়েছিল, সবাই চেয়েছিল যে মানে নোটিফিকেশন দিলে কেউ রাজপথে নামবে না, শেষ মিছিলে তেমন কেউ উপস্থিত হয়নি। তো যাই হোক, এই বিষয়টা তো গেল, অবশ্যই ভাবনা আছে, সোশ্যাল মিডিয়াতে সব ডিসকাস করব না, কারণ এখনই আবার হয়তো পুলিশ কল করতে পারে, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো যেটা বলছিলাম যে এই কম ভ্যাকান্সিতেও কিন্তু অনেক কম্পিটিশন বাড়তে পারে, যেটা আমাদের কাছে কিন্তু বাড়ার কথা নয়। সেগুলো কি বলতে পারেন? দেখুন, ডিটেলস বলছি না, যারা পরবর্তীতে ট্রেনিং নিয়েছে 14 সাল বাদে, তো এইরকম কিছু কিছু সেশন আপনারা জানেন যে তারা ইনস্টিটিউট গাইডলাইন মেনে যারাদের স্বাভাবিক, যারা পরবর্তীতে টেট উত্তীর্ণ হয়েছেন পার্সোনিং বাদে, তো তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু পদক্ষেপ কিন্তু ঐক্য মঞ্চের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, এটা নেওয়া হয়ে গেছে অলরেডি। এছাড়াও যারা ইন সার্ভিস টিচার, যারা প্রাইমারি অলরেডি যারা চাকরি করছেন, কর্মরত আছেন, তারা ফর্ম ফিল আপ করছে। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে 32,000 টিকে গেল, তাহলে হয়তো আর কেউ ফর্ম ফিল আপ করবে না, কিন্তু বিষয়টা একটু অন্যরকম। যারা
ওই 32,000-এর মধ্যে আছে প্রত্যেকেই চাইবে নতুন কিছু অপশান খুঁজে রাখতে। তাতে ফ্রেশ 2025-এর রিক্রুটমেন্টে তারা যদি অংশগ্রহণ করতে পারে, কেউ কেউ করছেও, 32,000 বলে না, তার বাইরেও অনেকে করছে, যদি এখান থেকে তাদের কিছু হয়ে যায়, এখান থেকে জব হয়ে যায়, তো তারা কিন্তু অনেকটাই, যেহেতু একটা ফ্রেশ রিক্রুটমেন্ট, স্বচ্ছ রিক্রুটমেন্ট হতে চলেছে, তো সেই জায়গায় তাদের কিন্তু সেই ভয়টা থাকবে না। প্রত্যেকেই যারা ফর্ম ফিল আপ করছে, আমার মনে হয় ইন্টারভিউ আসবে, তো আমরা আইনি পথে আমাদের যে গ্রাউন্ড আছে আইনি পথে তুলে ধরব। আর এছাড়াও যারা পরবর্তীতে, আমি নাম করছি না কারণ আর ভালো লাগে না, যাদের এই নাম করি, যে সেশনেই নাম করি, সেই সেশনেই এইসব ছবি স্ক্রিনশট নিয়ে তারা ভালো ভালো কথা বলে আমাদের নামে, আর আমাদের নামে যতই সমালোচনা হয় বিভিন্ন গ্রুপে, ততই যেন মনে হয় কাজটা ভালো হচ্ছে। অনেকেই বলে দাদা কাজটা কিন্তু ভালোই হচ্ছে। আমি কোনো সেশনের নাম উল্লেখ করছি না, কোনো ডিএলএড কারা 12 মাস, কারা 24 মাস, সেই নাম 18 মাস কারো নাম উল্লেখ করছি না। যারা বৈধভাবে, যারা ট্রেনিং প্রাপ্ত, যারা পারসুইং মানে অলরেডি যখন টেট দিয়েছে তার মধ্যেও যদি যারা ভর্তি হয়েছিল কোনো ডিএলএড কলেজে, তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আমরা আমাদের জায়গা থেকে যেটুকু চেষ্টা করার করব, আমরা কোনো ব্যক্তিগত আক্রমণ করি না। বিভিন্ন গ্রুপে আমাদের স্ক্রিনশট নিয়ে, বিভিন্ন গ্রুপে এই লাইভের স্ক্রিনশটটা নিয়ে তারা কিন্তু সমালোচনা করতে থাকবে। আমার কথা হচ্ছে, যেটা যেই হোক না কেন, সে 22-24 হোক, আর 23-25 হোক, আর 21-23 হোক, আর যেই সেশনে হোক, আর এনআইএস হোক, আর ইন সার্ভিস হোক, দেখুন প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে আইনিভাবে লড়াই করুন। ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত ছবি নিয়ে কুৎসার ওঠানো, এগুলো করবেন না। আর যাই হোক, এগুলো আমাদের শিক্ষক, আজ না হোক কেউ না কেউ শিক্ষক হবে। আজকে যে ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারছে না, পরের বার হবে, কিন্তু ব্যক্তিগতভাবে নিজের ছবি নিয়ে এরকম বিভিন্ন গ্রুপে দেবেন, সেগুলো আবার আমাদের কাছে আসে, দেখতেও খারাপ লাগে যে হবু শিক্ষকদের কাজটা কেমন। তো এটা একটা গেল বিষয়গুলো। প্রত্যেকে আইনি পথে লড়াইটা করুন, আমরাও আইনি পথে লড়াই করছি। সকালবেলা মোহিত গেছে, এই সন্ধ্যাবেলা এখনো বাড়ি ফিরেনি, আর সবে কোর্ট থেকে বেরিয়েছে, তারা কিন্তু করছে। তো তারা কিন্তু, আমরা কিন্তু ঐক্যমঞ্চরা কিন্তু বসে নেই, আমরা ঐক্যমঞ্চরা কিন্তু বসে নেই, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। কন্ট্রোভার্সি তৈরি হবে। শুধু একটা কথা বলি, যে সোশ্যাল মিডিয়াতে কেসের নাম্বার দিয়ে, পিটিশনার দিয়ে, সোশ্যাল মিডিয়াতে কেসের পিটিশনার নাম্বার দিয়ে, কেস নাম্বার দিয়ে প্রচার করাটা আমরা পারি না। কারণ প্রত্যেকটা গ্রাউন্ড, অনেক পরিশ্রম, অনেক কনফারেন্সের ফসল আমাদের। বিভিন্ন বিষয়গুলো আমরা তুলেও ধরতে পারি না সোশ্যাল মিডিয়াতে। যারা কেস আপডেট গ্রুপে আছেন প্রত্যেকেই জানেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, বেশ কয়েকটা কিন্তু নতুন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের কম্পিটিশনটা যাতে না বাড়ে। আমি বলছি না কম্পিটিশন কমুক, আমি চাইছি কম্পিটিশনটা যাতে না বাড়ে। পূর্ণ প্রশিক্ষিত বা পারসুইং ব্যাচ যারা পরবর্তীতে টেট উত্তীর্ণ হয়েছে, যারা পরবর্তীতে যারা টেট উত্তীর্ণ হয়েছে, কোনো অসুবিধা নেই, যে সেশনেরই হোক না কেন। যারা এনওএস করেছে তারা বৈধভাবে করলে কোনো অসুবিধা নেই। আর ইন সার্ভিস যারা আছে তাদের ব্যক্তিগত কোনো ব্যাপার নেই। আমাদের দিক থেকে আমরা যেটুকু, আমাদের দিক থেকে আইনি যেগুলো এনসিটির গাইডলাইন যেটুকু আছে সেটুকু আমরা তুলে ধরবো আমাদের আমাদের লয়ারের মাধ্যমে। এটুকু, এখানে নিজস্ব বা ব্যক্তিগত বিভিন্ন বিভ্রান্ত বা বিভিন্ন বাজে কথা বা এইসব বিষয়গুলো না করাই ভালো। আর যে বিষয়টা সবচেয়ে বড় কথা, ভুল ভ্রান্তি নিয়ে আপনারা অনেকেই বলছেন যে অনেক ভুল ভ্রান্তি হচ্ছে, অনেক ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল ভ্রান্তি হয়েছে। অপেক্ষা করুন, অনেকেই কান্নাকাটি করছে, বিভিন্নভাবে কান্নাকাটি করছে, ভুল করে ফেলেছে। যে এডিট অপশন অবশ্যই পাবো। অনেকেই বলছে ডেট বাড়াবে কিনা, ডেটটা আরও বাড়বে কিনা, সেই বিষয়ে কোনো এখনো পর্যন্ত কোনো খবর নেই। পর্ষদের ওয়েবসাইটে অবশ্যই নজর রাখুন, বাড়লে বাড়তে পারে, না বাড়লেও না বাড়তে পারে। আর যারা যেটুকু বলার আমি যেটা বলছিলাম, যে কেসের যে বিষয়গুলো, যে ফান্ডিংটা অবশ্যই দরকার। আমরা শেষ পর্যায়ে যেদিন আমরা কেসগুলো, প্রত্যেকটা কেসগুলো আমরা আমাদের জায়গা থেকে আমরা যখন লড়াই দেব, এবং লড়াই দেওয়ার পর যখন আমরা জিতে আসব, আমাদের পক্ষ থেকে সুপার সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করাবে, তো সেই সময়ে কিন্তু আমরা অবশ্যই সমস্ত বিষয়টা তুলে ধরবো। আগে থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দিই না। কেসের গ্রাউন্ড থেকে শুরু করে কেসের ডিটেলস, কারা পিটিশনার, যে কেউ বের করতে পারে, যদিও আজকে
কিন্তু আমরা আলাদা করে এটা প্রচার করি না। আমাদের দিক থেকে পরিষ্কারভাবে বারে বারে কনফারেন্স করে বারে বারে উকিলদের সাথে আমাদের বসে আমরা কিন্তু স্ট্রং গ্রাউন্ড কিন্তু তুলে ধরেছি। মামলাগুলো ঠিকঠাক হেয়ারিং হলে অবশ্যই কিন্তু আমাদের জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। কিছুটা কম্পিটিশন, মানে অনেকটাই কম্পিটিশন কিন্তু কমে যাবে। এটা আপনারা দেখতে পাবেন আগামী দিনে। আজকের দিনটা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আগামী দিনে অবশ্যই দেখতে পাবেন। আপনারা যারা আছেন, বিভিন্ন বন্ধু বান্ধবী যারা ইন্টারভিউ দেবেন, তাদের উদ্দেশ্যে বলছি, সুভাষচন্দ্র বাগ যে অ্যাকাউন্টটা দেওয়া হয়েছে সাধ্যমতো আপনারা যা লেখা আছে পরিষ্কারভাবে কিউআর কোডটা বা যার ওপর থেকে নিচে পর্যন্ত যা লেখা আছে, লেখা দেখে আপনারা অবশ্যই ফান্ডিং করুন। নিজের জায়গা থেকে চেষ্টা করি আমরা স্বচ্ছতার সাথে আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরি। কারণ এই কম ভ্যাকেন্সিতে এটাও একটা টেনশন, কিন্তু কম্পিটিশন বলে যেটুকু মানে আমাদের যেটুকু এখনো পর্যন্ত আশার আলো আছে সেটুকুও কিন্তু নিভে যাবে। আর আপনারা জানেন, পরবর্তীতে যারা ডিএলএড করেছে বা করছে তাদের কোন সময় তারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক মাধ্যমিক পাস করেছে। পুরনোদের কথা তো ভাবনার মধ্যে অবশ্যই আছে, নতুনরাও যাতে বঞ্চিত না হয়, সব মিলিয়ে একটা ভ্যাকান্সি যাতে বড় কিছু একটা ভ্যাকান্সি আসে সে বিষয়েও মনে রাখা হচ্ছে। আপাতত আইনি পদক্ষেপগুলো, কারণ যেহেতু 9 তারিখে শেষ, যেহেতু 9 তারিখের ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, কিছু কিছু পদক্ষেপ এখন নিয়ে নিতে হচ্ছে, কিছু কিছু ফাইল করে রাখতে হচ্ছে। কারণ সামনের দিনে কিন্তু আমাদের যে গ্রাউন্ডগুলো হারিয়ে যাবে যদি ফর্ম ফিল আপ পেরিয়ে যায়। এটা মাথায় রাখবেন। এই জন্য আমরা কোনো কর্মসূচির ডাক দিচ্ছি না, আগামী দিন অবশ্যই হবে। সবাই থাকুন। আর যে কথাটা বলছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী যে জেলায় যাচ্ছেন, আমাদের প্রত্যেকেরই মুখ্যমন্ত্রী, প্রত্যেকেরই মাননীয়া, প্রত্যেকেরই দিদি, তো প্রত্যেকের কাছে কিন্তু মানে প্রত্যেকেই কিন্তু এই সাংবিধানিক অধিকার আছে যে এই বিষয়গুলো তুলে ধরা। প্রত্যেকেরই কাছে কিন্তু মানে যেহেতু আমাদেরই সরকার, তো আমাদেরই মুখ্যমন্ত্রী, যদি মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে যান, চেষ্টা করুন ডিএম বা এসপির মাধ্যমে আমাদের দাবিটা তুলে ধরা যায় কিনা। যখন জনসংযোগে যান তখন দেখুন শান্তিপূর্ণভাবে আমাদের ডেপুটেশনটা হাতে তুলে দিতে পারেন কিনা, যে দিদি আমাদের এই এত কম ভ্যাকান্সি দেওয়া হয়েছে। এই আপনারা শুধু কলকাতা ওরিয়েন্টেড আন্দোলন করার জন্য সবাই ব্যস্ত। জেলায় জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী যাচ্ছেন, সেই জায়গাগুলো তো আপনারা বলতে পারেন। আজ মুর্শিদাবাদ ছিলেন, গতকাল মালদায় ছিলেন। আপনারা জনসংযোগ যখন হয় আপনারা একটা ডেপুটেশন হাতে তুলে দিন যে দিদি শেষ প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়েছিল 2014-17 টেট উত্তীর্ণদের নিয়ে। কোনো সমস্যা না, কোনো অশান্তি নয়, কোনো বিভ্রান্ত নয়, শান্তিপূর্ণভাবে একটা কাগজ হাতে তুলে দেওয়ার চেষ্টা করুন মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে এটা দিদি দেখুন আমাদের শেষ প্রাইমারি শিক্ষক নিয়েছিল 2014-17 নিয়ে। আমরা 2022 সালে টেট উত্তীর্ণ, দীর্ঘ 5 বছর পর পরীক্ষা দিয়েছি, পাশ করে আরো পাকা 3 বছর পেরিয়ে গেছে। আরো অন্তত কিছু ভ্যাকান্সি বাড়ানো হোক, 50,000 না হোক 30-35,000 ভ্যাকান্সি হলে অনেকটাই ছিল, অনেকটাই হয়ে যেত। তো এই কথাটা বলছিলাম যে জেলায় জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী যাচ্ছেন শান্তিপূর্ণভাবে, ডিএম এসপির মাধ্যমে বা কাছাকাছি জনসংযোগে যখন যাবেন অবশ্যই শান্তিপূর্ণভাবে। আপনি কোনো ব্যাপার নয়, একটা কাগজ তুলে দিলেন হাতে, দিদি আমাদের এই বিষয়টা একটু দেখুন। একটা মুখ্যমন্ত্রীর কাছে মানে রাজ্যের একটা প্রশাসনিক যিনি হেড, তার কাছে যিনি অভিভাবিকা, পরম শ্রদ্ধেয়া সবার কাছে মুখ্যমন্ত্রী। তো আমরা পশ্চিমবঙ্গের যুবক, পশ্চিমবঙ্গের তরুণ, পশ্চিমবঙ্গের হবু শিক্ষক, আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলতে পারি। আপনারা সবাই কলকাতা ওরিয়েন্টেড আন্দোলন করুন। আজকে মুর্শিদাবাদে ছিলেন, আপনারা কেউ বললেন না কেন মুর্শিদাবাদে? দিদি আমাদের বিষয়টা একটু ভাবুন, ভ্যাকান্সি কিছু বাড়ান, অনেক ক্যান্ডিডেট বাদ চলে যাবে। এই জায়গাটা কেন তুলছেন না? যে কোনো মুহূর্তে বিদেশ গাজীদের ওই কমন্সদের ধরলে হবে। আজ গতকাল মালদায় ছিলেন, সেই মালদায় কেউ বললেন না কেন? এই জায়গাগুলো তৈরি করুন। জেলায় জেলায় মুখ্যমন্ত্রী যাবেন, শান্তিপূর্ণভাবে একাই যান, একাই গিয়ে আমাদের ডেপুটেশনটা তুলে দিন। দরকার ডেপুটেশন আমরা দেব। আজ যে কেটে রাখা ভ্যাকান্সির কথা বলা হচ্ছে সেটা এসএসসির ক্ষেত্রে, এই 32,000-এর ক্ষেত্রে সেরকম কোনো আলাদা করে ভ্যাকান্সি কিন্তু দেখা যাচ্ছে না। ওটা আইডিয়া করে, মিজানুর ভাই আইডিয়া করে বলা হচ্ছে।
তো সেই জায়গা থেকে চেষ্টা করছি, ভ্যাকান্সিটা পুরোপুরি মুখ্যমন্ত্রীর উপরে নির্ভর করে। আবারও বলছি, মুখ্যমন্ত্রী চাইলে এই ফর্ম ফিল আপ যেভাবে যা হচ্ছে কোনো অসুবিধা নেই, কিন্তু মানে আমাদের নিয়োগের আগে পর্যন্ত ভ্যাকান্সি কিন্তু যে কোনো মুহূর্তে বাড়াতে পারেন, যে আমার আরও 10,000 কি 10,000 আমার আরও ভ্যাকান্সি দরকার প্রাথমিকে, তো যে কোনো মুহূর্তে দিতে পারেন। আপনারা নিজের জায়গা থেকে কোনো বিরূপ প্রতিক্রিয়া না করে, কোনো অশান্তি না করে, কোনো সমস্যা ক্রিয়েট না করে, আপনাদের জেলায় জেলায় যখন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মন্ত্রীরা যাচ্ছেন, তাদেরকে আপনারা ডেপুটেশন দিন, নিজে হাতে লিখে দিন যে শেষ প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়েছিল এত সালে 14-17দের নিয়ে। আমরা 2022 সাল 5 বছর পর পরীক্ষা দিয়েছি এবং প্রায় 3 বছর আমাদের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। ন্যায্য অধিকার, আরও কিছু ভ্যাকান্সি বাড়ুক। সামনের দিনে জেলায় জেলায় যাবেন, সেই জায়গাগুলো তৈরি করুন। বাড়ির কাছ থেকে মুখ্যমন্ত্রী চলে আসছেন, জানান আপনারা। আমি তো অশান্তি করতে বলছি না, শান্তিপূর্ণভাবে দিন। ডিএম আছে, এসপি আছে, আপনার কাছ থেকে গেল, বাড়ির পাশ থেকে গেল, দিদিকে যদি কোনোভাবে জনসংযোগে থাকেন, এগুলো দেয়া। জনসংযোগ মানে প্রত্যেকের সাথে কথা বলবেন যারা পাশাপাশি থাকে, যে নিয়ম। আমি বলছি না যেখানে স্টেজে ম্যাডাম আছেন সেখানে গিয়ে আপনারা কোনোভাবে তার ব্যাঘাত ঘটাতে, এটা আমি বলছি না। যখন জনসংযোগে যাচ্ছেন, অবশ্যই জনসংযোগ মানে জনসাধারণের সাথে মানে ইন্টারঅ্যাক্ট করা। তো জনসংযোগে যখন যাবেন, আপনার তখন অধিকার আছে একটা কোনো ডেপুটেশন হাতে দেয়া। এর আগেও তো দিয়েছি। এগুলো করুন। শুধুমাত্র কলকাতা ওরিয়েন্টেড, এপিসি ওরিয়েন্টেড আন্দোলন নয়, সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী একমাত্র রাজ্যের অভিভাবক ভাবিকা বলতে পারেন, উনি চাইলে ভ্যাকান্সি বাড়তে পারে এই জায়গাটা। আর যারা লাইভ দেখছেন, লাইভটা একটু শেয়ার করে দিন। সুভাষচন্দ্র বাগ যে অ্যাকাউন্টটা আছে, ওখানে আপনারা এই যে আইনি বিষয়গুলো, আপনারা যারা ফান্ডিং দিয়েছেন বা ইন সার্ভিসে যারা দেননি, প্রত্যেকেই দিন। এটা আমার একটা ব্যক্তিগতভাবে নয়, এটা সার্বিক স্বার্থে অনুরোধ। আগামী দিনে বিষয়গুলো আপনাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এই যে ফর্ম ফিল আপ হচ্ছে, আপনারা ভাবছেন যে এই ফর্ম ফিল আপে সবাই বসতে পারবেন? যারাই ফর্ম ফিল আপ করছেন তারাই ইন্টারভিউ দেবেন। প্যানেল বেরোনোর আগে পর্যন্ত, প্যানেল বের হওয়ার আগে পর্যন্ত কাটছাট হবে। আমাদের যে আইনি পদক্ষেপগুলো নিয়েছি, প্রত্যেকটা আইনি পদক্ষেপ পুঙ্খানুপুঙ্খভাবে সেটা তুলে ধরা হবে মহামান্য বিচারপতির সামনে। অর্ডার হলে সব বুঝতে পারবেন। এখন যেহেতু গাছ রোপণ করছি, এখন ফলের আশা করছি না, কিন্তু একদিন ঠিক ফল পাবো। সে সময় দেখবেন সবার আনন্দ হবে যে না, ঐক্য মঞ্চের যে লড়াই সকাল থেকে রাত পর্যন্ত হাইকোর্টে থেকে যে গ্রাউন্ডগুলো মানে অ্যাডভোকেটদের কাছে তুলে ধরেছে, এখনো মামলায় যে হেয়ারিং হচ্ছে, অনেক গ্রাউন্ড কিন্তু আমাদের তুলে দেয়া। সেই গ্রাউন্ডেই কিন্তু তুলে ধরা হচ্ছে বিভিন্ন কেসগুলো, এনসিটির গাইডলাইন থেকে শুরু করে। মোহিত আজও গেছিল, কত রাতে বাড়ি ফিরছে, আবার হয়তো কাল যাবে, এরকম কিন্তু চলতেই থাকছে। 1:30 পর্যন্ত হিয়ারিং হয়, মনে করুন একটা মামলা শুনতে শুনতে 1:30 বেজে গেল, আবার 2টোর পর থেকে। তো এইভাবে কিন্তু কোর্টে গেলে কিন্তু কেউ কারোর খাওয়ার কথা মনে থাকে না। একবার কোর্ট রুমে ঢুকে গেলে ফোন সুইচ অফ করে কিন্তু ওই মামলা শুনতে শুনতেই কিন্তু সময় চলে যায়। তো সেই জায়গায় পদক্ষেপগুলো নিতে, সুপার সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করাতে অর্থ কিন্তু দরকার। আপনারা লাইভ দেখছেন অনেকে, প্রায় 40,000 41,000 ভিউ হচ্ছে, কিন্তু বাস্তবেই কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন, শেষ পর্যন্ত বিশ্বাস ভরসা রাখুন। এই বিশ্বাস ভরসা কোনোভাবেই অমর্যাদা হবে না। সুভাষচন্দ্র বাগ কমেন্ট করেছে, ওনার এতে আপনারা ফান্ডিং করুন প্রত্যেকেই। আর ভুলভ্রান্তি যাদের হয়েছে অপেক্ষা করুন, এডিট অপশন থাকবে। যারা জেলার বিষয়গুলো যাদের বলছিলাম, জেলাগুলো নিয়ে যারা বিভ্রান্ত হচ্ছেন, দেখুন একটা কথা বলি, স্টেট ওয়াইজ আমার যে ব্যক্তিগত ধারণা, স্টেট ওয়াইজ শূন্যপদ পূরণ হবে। স্টেট ওয়াইজ র্যাঙ্ক অনুযায়ী সেটা হয়তো হতে পারে। এগুলো যেহেতু কিছু কিছু বিষয় সরকারের হাইট থাকে, কিছু কিছু বিষয় লুকোনো থাকে, তাদের পদক্ষেপের উপর নির্ভর করে, আগে থেকে কেউ বলতে পারে না। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে করুন, কোন জেলায় 80টা ভ্যাকান্সি রয়েছে, সেই 80টা ভ্যাকান্সি মনে করুন প্রথম 80 জনকে যারা র্যাঙ্ক করেছে, ডেমো বা একাডেমিক স্কোরে যারা এগিয়ে আছে, 80 জনকে নেয়ার পর আপনি তখন আর ওই জেলায় থাকবেন না। মনে করুন আপনার 81 নম্বরে আপনার নাম আছে, তখন আপনার স্টেট ওয়াইজ হবে, হয়তো আলিপুরদুয়ারে বা
আপনার জলপাইগুড়িতে হয়ে গেল, তখন এইগুলো স্টেট ওয়াইজ হবে। আপনারা বিভ্রান্ত হবেন না। কোনো জেলায় মানে কোনো 50টা ভ্যাকান্সি আছে, তো 50টা আছে বলে আপনি ওখান থেকে হারিয়ে যাবেন এমন নয়। 50 জন হওয়ার পর আপনি আর ওই জেলার থাকছেন না। উত্তর 24 পরগনায় মনে করুন 100টা ভ্যাকান্সি রয়েছে, তো 100 জন প্রথম থেকে নিল। এবার আপনি উত্তর 24 পরগনায় করলেন, মনে করুন আমরা 150 নম্বরে গিয়ে 150 জনের পরে হচ্ছে, তো আপনার কি হবে? তখন আর আপনি এই জেলায় থাকবেন না, তখন আপনি স্টেট ওয়াইজ যে কোনো জায়গায় দিতে পারে। হয়তো ডায়মন্ড হারবার দিতে পারে, হয়তো বর্ধমানে পাঠিয়ে দিতে পারে, হয়তো পুরুলিয়ার কোনো প্রত্যন্ত গ্রামে চলে যেতে পারেন। তো এগুলো হবে। এখন যে বেকারত্বের যন্ত্রণা, সত্যি কথা বলতে কি উম, দিন দিন পরিস্থিতি খুব আরও বাজে হয়ে যাচ্ছে। বাড়ির দিকেরও অবস্থা খুব ভালো নয়। বনে জঙ্গলে মাছ কাঁকড়া ধরেন বাবা, বয়স হয়েছে তো, দিন যত যাচ্ছে চাপ বাড়ছে, একের পর এক মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে। অনেকে অনেকেই রিক্রুটমেন্ট কে চ্যালেঞ্জ করছে, অনেকেই সুপার টেট চাইছে। তো এইরকম বিভিন্ন মামলা হচ্ছে। তো তার মধ্যে আপনারা হয়তো ভাবেন যে এত বিদেশদা তোমাদের, বিশেষ করে আমাকে অনেকে ফোন করে যে চেহারাটা অনেক খারাপ অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, যে আগের মতো নেই। তো মানসিক একটা চাপ থাকে, কারণ এত এই 23 জেলা টেট উত্তীর্ণ, অনেক হয়তো গ্রুপ থাকতে পারে, অনেক হয়তো রাগ অভিমানে অনেক কথা বলতে পারে। তো এই 23 জেলার সংঘবদ্ধতা, 23 জেলার এই দীর্ঘ 3 বছরের পরিবার আমাদের, তো প্রত্যেকে কিন্তু ঐক্যমঞ্চের দিকে, বা আমি প্রথম থেকে যে লড়াইটা দিয়েছি, প্রত্যেকের কিন্তু একটা রেসপেক্ট আছে, বা এক্সপেক্ট করেন সবাই যে এই জায়গাটা ভ্যাকান্সিটা বাড়লে সবার কাছে হয়তো আরও ভালো হতো। ভ্যাকান্সিটা কিছুটা বাড়লে, কিছুটা বললেও অনেকে রাগ করেন যে কিছুটা না 50,000, কিন্তু পরিস্থিতি তো আমরা বুঝতে পারছি। তো সবার কাছে এই জায়গাটা অনেকটাই আরও ভালো হতো। সবাই চিন্তার মধ্যে আছে, এত কম ভ্যাকেন্সি, এত কম ভ্যাকেন্সি। বিষয়গুলো আমারও একই প্রশ্ন। যাই হোক, প্রত্যেকের কথা যেটা বলার, যে সামনের দিনে এটা খুলবে। দেখুন, অন্য গ্রুপে একজন বলছে যে অন্য গ্রুপে ফান্ডিং তুলছে। দেখুন, যে কেউ করতে পারে, যে কেউ এটা করতে পারে। আমরা কোনোদিনই আমাদের নামে যে গ্রুপে বিভিন্ন জায়গায় বিভ্রান্ত ছড়ায়, আমরা কোনোদিন কাউকে বলি না। প্রত্যেকেরই লক্ষ্য একই। যদি 22 টেট মানে প্রশিক্ষিত বা টেট উত্তীর্ণ পরবর্তীতে ডিএলএড করে বা পার্সুইং থেকে যারা পরবর্তীতে টেট উত্তীর্ণ হয়েছে, তাদের মামলা যদি আমরা দেখি কোনো গ্রাউন্ডে আছে, সেই প্রেক্ষিতে কিন্তু মামলা আমরা করছি না। কারণ একই মামলা মানে সবাই করলে তো ব্যাপারটা ফালতু পয়সা খরচ হবে। আমরা চেষ্টা করছি, সামনের দিনে দেখতে পাবেন যে কটা পদক্ষেপ নিয়েছি, একেবারে খুব গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাবেন। শুধু এটুকু বলছি, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, 2 বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কোচবিহার থেকে শুরু করে আপনার জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, প্রত্যেকেই বলছি, প্রত্যেকেই এই ফান্ডিংটা দিন। সঠিক পদক্ষেপে ব্যবহার হচ্ছে, আরও সামনের দিনে হবে। যতক্ষণ না পর্যন্ত প্যানেল পরিষ্কারভাবে প্যানেল পাবলিশড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের লড়াইটা জারি থাকবে। আপনারা দেখতে পাবেন। আর যাদের বন্ধুবান্ধব বিভিন্ন গ্রুপেও যুক্ত নেই, সুভাষচন্দ্র বাগ যে মানে যে ফান্ডিংয়ের জন্য যে কিউআরটা দেওয়া হয়েছে, ওটা পড়ে আপনারা সাহায্য করুন। কে কী করছে জানি না, কিন্তু আমরা কেস আপডেট এই সোশ্যাল মিডিয়াতে দিই না।
ভালো ভালো পয়েন্টে, স্ট্রং গ্রাউন্ডে আপনারা দেখতে একটা কথা ভাববেন, যখন কারোর নামে যখন দেখবেন যে সমালোচনাটা বেশি হচ্ছে, এক শ্রেণী গ্রুপ করে বিভিন্ন কিছু বলছে, তাদের তখন ভাববেন যে এরা কাজটা ঠিক জায়গায় করছে। আর এই মোহিত কারাটি বিদেশগাজীরা ঠিক জায়গায় করেছে, সামনের দিনে দেখতে পাবেন। এত কিছু কন্ট্রোভার্সি, বিভিন্ন কমেন্ট বিদেশগাজীর নামে, মোহিত কারাটির নামে কারা করছে? যারা অংশগ্রহণ করতে পারবে না তারা। আর তাতে মাতামাতি করছে কারা? 2022 সালের কিছু টেট পাস আছে যাদের ব্যক্তিগত প্রতিহিংসা, মানে একটা মানুষের ভালো না চাওয়া, এরকম একটা ব্যাপার। প্রত্যেকেই জায়গা থাকুন। একটা কথা বলি, সংঘবদ্ধতা আজ কে বলবে? 10ই ফেব্রুয়ারি 11ই ফেব্রুয়ারি থেকে রেজাল্ট পাবলিশের পর থেকে 2023 সাল, আমরা মার্চ মাস থেকে শুরু করেছিলাম। আজকে মার্চ মাস থেকে শুরু করে মার্চ 23, মার্চ 24, এই 26 সাল হতে চলল। লড়াইটা কিন্তু একদিনের নয়। আর সবচেয়ে বড় কথা, আমার যে ফেসবুকে অনেকেই মেসেজ পাঠান, মানে মেসেঞ্জারটা দেখি না, সেখানটাতে মেসেজ হয়তো মানে কয়েক শ বললে ভুল হবে, রিপ্লাই করা সম্ভব নয়। অনেকেই ফোন করেন, এই মানে লাইভ করতে করতেই কিন্তু 2-10টা ফোন চলে এসছে। তো সব সময় সবার ফোন ধরি না, ধরতে পারি না, মানে হেল্প সেন্টারের মতো একটা পরিস্থিতি। তো নিজেকে বুঝি যে নেতৃত্বটা এই 3 বছরে কোথায় চলে গেছে। সুতরাং সামনের দিনে এমন কোনো ভুল কাজ হবে না যেটা 2022 সালে টেট উত্তীর্ণ, পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড টেট উত্তীর্ণদের কোনো ক্ষতি হবে। ভালো চাইছি। আমার এই মোবাইলটা যদি কেউ দেখতে চান বা দেখেন কোনো দিন, কত মেসেজ হোয়াটসঅ্যাপে, কত কল, আর কত মেসেঞ্জারে আমার তো মেসেজ ডাইরেক্ট আসে না, স্পাম বলে একটা অপশান রয়েছে, সেখানে চলে আসে। তো সেটা আমি খুললে মানে আমার মাথা খারাপ হয়ে যাবে, এত মেসেজ এসছে। মানুষ দেখে, মানুষ ফলো করে। আমরা নোটিফিকেশান ছিনিয়ে আনতে পেরেছি, নোটিফিকেশান দিতে বাধ্য করেছি, কিন্তু আমরা ভ্যাকান্সি পাইনি। এটাই আমাদের কাছে অসফল, মানে সফলতা পাইনি আমরা। সামনের দিনে পাবো না বলতে পারি না। আমরা শুধু সরকার মানে কোনোদিন বিরোধিতা করি না, সরকার বিরোধী নয়, কোনো রাজনৈতিক দল, কোনো বিরোধী রাজনৈতিক দল আমাদেরকে চালনা করে না। আমরা নিজের ভাবে করি, যেটা ভুল সেটা ভুল, যেটা সঠিক সেটা সঠিক। আমরা হবু শিক্ষক, আর কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। কোনো অরাজনৈতিক, পুরো 2022 সালের টেট উত্তীর্ণ ঐক্য মঞ্চ। কেউ পাশে এসে দাঁড়িয়েছে না করেনি, কিন্তু আলাদা করে কাউকে ডাকেনি। মুখ্যমন্ত্রীর অবশ্যই, মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু ভ্যাকান্সি বাড়াতে হবে, করতেই হবে। কিছু না হলেও অন্তত 10,000 ভ্যাকান্সি দিতে হবে সামনের দিনে। সেই লক্ষ্য কিন্তু আমাদের আছে, সেই লক্ষ্য থেকে কিন্তু বিচ্যুত হয়নি। এখন কিছু আইনি পদক্ষেপ প্রত্যেক দিন, মানে এখন যদি না করা হয় পরবর্তীতে সমস্যা হবে। 9 তারিখের মধ্যেই কিছু পদক্ষেপ নিতে হচ্ছে, সামনের দিনে দেখতে পাবেন। দেখুন, বেশ কিছু বিষয় কমেন্ট আমরা দেখবেন, নেগেটিভ কমেন্ট দেখবেন, এটা নিয়ে বিভ্রান্ত হবেন না। আমাদের সোশ্যাল মানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে 23টা জেলায়, যে কেস আপডেট গ্রুপগুলো আছে, সেখানে খুব শান্তিপূর্ণভাবে আলোচনা করি আমরা। প্রত্যেকে যারা লাইভ দেখছেন, আমার পুরনো কাছের বন্ধু বা দূরের বন্ধু বা অচেনা কোনো টেট উত্তীর্ণ যদি লাইভটা দেখে থাকেন, অবশ্যই আইনি পথে সাহায্য করুন। সামনের দিনে যতটা আপনারা ফর্ম ফিল আপ দেখতে পাচ্ছেন, এতজন সবাই কিন্তু ইন্টারভিউয়ে যেতে পারবে না। লাইভ আর দীর্ঘায়িত করব না, প্রত্যেকেই পড়াশুনো করুন, ডেমোটা ভালো করে করুন। কারণ মক কোথা থেকে কিভাবে ধরবে, যে 3জন যেনারা থাকবেন, 3জন ইন্টারভিউয়ার থাকবেন, ওনারা কিভাবে ধরবেন, মানে কোন কোশ্চেন কিভাবে ধরবেন, মেনলি আপনার কথা বলা, আপনার একটা শিক্ষক হিসেবে কতটা আপনি উপযুক্ত, সেটা তুলে ধরতে হবে ওনাদের সামনে। আর ডেমোটা আপনার মতো করে দিতে হবে। ওইটুকু জায়গায়, ছোট্ট জায়গা, খুব বড় জায়গা নয়। আপনারা হয়তো ভাবছেন বা যে বড় একটা ঘর হয়তো দিয়ে দেবে, রুম, কিন্তু ওটা না, ওটা তেমনটা নয়। খুব ছোট্ট জায়গা, তার মধ্যে আপনাকে ডেমনস্ট্রেশন করে দেখাতে হবে।
প্রত্যেকেই যেহেতু ইন্টারভিউ আমরা যাচ্ছি, কম বেশি ভয় তো থাকবেই। সেই ভয়টা ভাঙাতে গেলে বাড়ির সবার সামনে বা আপনার কোনো বন্ধুরা মিলে ডেমনস্ট্রেশন করছেন, তো সেগুলো সবার সামনে ভয়টা ভাঙাতে হবে। আর প্রত্যেকে ইন্টারভিউ রুমে ঢুকতে গেলে কারো না কারোর মানে একটু বুকটা কাঁপলেও কাঁপবে, পাটা কাঁপলেও কাঁপবে। কারণ এই জায়গাটা প্রত্যেকেই আমরা এই 3 বছরের একটাই লক্ষ্য ছিল যে ইন্টারভিউয়ে যাব, নিজের স্বপ্নটা পূরণ করব। এই জায়গাটা আমাদের যে সবচেয়ে মানে বেটারটা দেব, আমরা সুন্দরভাবে তুলে ধরব। জানি না কত টাইম দেবে ডেমোতেও বা মকে কি টাইম দেবে জানি না। শুরু করবেন সুন্দরভাবে, তাড়াহুড়ো করবেন না, এটুকুই। প্রত্যেকেই পড়াশোনার মধ্যে থাকুন। অনেকেই কাজ করি আমরা, টিউশনি পড়াই, তার মধ্যে যেটুকু টাইম পাই। তবে খুব বেশি চাপ নিয়ে ফেলবেন না, বেশি চাপ নেবেন না। নর্মালি যেমন টেট পড়েছিলেন সেরকম নর্মালি পড়াশুনো করুন, ডেমো দিন, ডিএলএডের বইগুলো পড়ুন। আর এখন তো মানে সোশ্যাল মিডিয়ার যুগে অনেক নোট, ইউটিউব হল, প্রচুর মানুষ তো ইউটিউব দেখে দেখে করছে। ইউটিউবেও তো অনেক রকম দেয়া থাকে, মানে কীভাবে ডেমনস্ট্রেশন করবেন, মক কীভাবে হবে। ইউটিউব তো একটা এখনকার যুগে একটা বড় অস্ত্র। আর যারা পড়ছেন না তাদের উদ্দেশ্যে বলবো যে ডেমোটা দরকার আছে, মকগুলো সামনাসামনি একের পর এক প্রশ্ন ধরছে, উনি ধরছেন। তো এগুলো প্র্যাকটিস দরকার আছে, পড়তে হবে। এমন নয় কেউ যদি আশেপাশে সবাই মিলে, বন্ধুরা মিলে বা কোনো দাদা মনে কোনো চাকরি করে তো তাকে রাখলেন, তো রেখে আপনারা মকটা নিলেন। এরকমভাবে সেলফ স্টাডি করতে পারেন, খুব ভালো। অনেকেই সেলফ স্টাডির উপর ভরসা করে টেট উত্তীর্ণ হয়েছেন, ভালো নাম্বার পেয়েছেন, আবারও সেলফ স্টাডি করে ইন্টারভিউ দেবেন, নিজের উপর একটা ভরসা থাকে, ভালো। যাই হোক, এটুকুই বলার। কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, হ্যাঁ, দেবী রানী বলছে ভগবানের কাছে প্রার্থনা করি জয়লাভ করো, আমার দিক থেকেও প্রার্থনা থাকলো। 2022 টেট তোমার কথা সবাই মনে রাখতে। দেখুন, এমন একটা দিন গেছে যেগুলো না বললে নয়, যে আজকে আন্দোলন ডাকলে তো শয়ে শয়ে সবাই আসেন, কিন্তু এমন একদিন গেছে যে ইন্টারভিউয়ের দাবিতে বিকাশ ভবনের সামনে গেছি 5 জন মিলে, 7 জন মিলে। তো সেই সময় কিন্তু কেউ কারোর ঘুম ভাঙেনি। কিন্তু আজকে এমনই একটা পরিস্থিতির মধ্যে আমরা, মানে আপনারা এগুলো ডিপলি যারা ভাবেন বুঝতে পারছেন যে এমনই একটা পরিস্থিতির মধ্যে আমরা, আমাদের নোটিফিকেশনটা এলো। এই 32,000-এর একটা সমস্যা ছিল, আর সবচেয়ে বড় আমাদের কাছে একটা ব্যাপার হচ্ছে চাকরি যারা গেছে, মানে 26,000-এর চাকরি গেছে। এই সময় সরকার কি করবে সেই অবস্থার মধ্যে এই 32,000টাও যা ক্লিয়ার হয়ে গেছে, একদিক থেকে ভালো। তো এই সময়টা কিন্তু আমাদের একটা খারাপ সময় ছিল, সেই সময় নোটিফিকেশনটাই এলো এবং ভ্যাকেন্সিটাও কম এলো। এটা আমাদের কাছে একটা খুব খারাপ একটা মানে এত কম ভ্যাকেন্সিতে এত নিয়োগ। যাই হোক, চেষ্টা চালানো হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আগে কেউ আন্দোলনে যেত না, কত আন্দোলন করেছি, এমনও আন্দোলন করেছি যেখানে শিয়ালদা থেকে ধর্মতলায় পুরো ভিজে ভিজে গেছি, যে শু পরে গেছি, তো সেই শু হচ্ছে পুরো মোজাটাও ভিজে গেছে, শুয়ের মধ্যে জল ঢুকে গেছে, সারা পথ বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতেও এসছে ওইভাবে। তো যেদিন উপরওয়ালা শুনবেন, তো সেই দিনই। ফোন আসছে বারে বারে। অবশ্যই আশীর্বাদ করবেন, দোয়া করবেন যাতে এই কঠিন লড়াইয়ে আমরা বেরিয়ে যেতে পারি একে অপরে। আমার বাড়ির দিকের অবস্থাটাও খুব ভালো না, বয়স হচ্ছে, যথেষ্ট মানে একটা চাপা টেনশনের মধ্যে আছি। যাদের বয়স কম আছে কোনো অসুবিধা নেই, কিন্তু আর পিছিয়ে যাওয়ার রাস্তা নেই। এখান থেকে কিছু যাতে হয়, ভগবানের কাছে আশীর্বাদ প্রার্থনা করবেন যারা শুভাকাঙ্ক্ষী আছেন। বনে জঙ্গলে নদী নালায় মাছ কাঁকড়া ধরেন বাবা, এই ঠান্ডার সময় নদীতে, সুন্দরবনের নদী, গভীর জঙ্গল, নৌকাতে করে
পুরো 3-4 দিনের চাল ডাল এগুলো নিয়ে নদীতে চলে যান মাছ কাঁকড়া ধরতে। সেইখান থেকে মাছ কাঁকড়া ধরে 10-12 দিন পর বাড়িতে আসেন, তার মধ্যে এক চোখে দেখতে পান না। মৌমাছিতে দিয়েছিল তারপর থেকে মধু কাটতে গিয়ে। বয়স হচ্ছে বাবার, এই টাইমটা যদি কিছু না করতে পারি তো এর থেকে একটা ছেলে হিসাবে এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। একদম একদম ভ্যাকান্সি বিষয়টা। আর যে সার্টিফিকেটের বিষয়টা অনেকে ভাবছেন যে দেখুন এখনো 9 তারিখ পর্যন্ত ডেট আছে, আপনারা চেষ্টা করুন সার্টিফিকেটটা করে নেয়ার। দেবী রানী মানে দীঘায় বাড়ি, ওনার বাবা আমাদের কাকু, আমাদেরও বাবা, আমাদের বেশ কয়েকটা কলকাতা কর্মসূচিতে এসেছিলেন। তো কর্মসূচিতে এসে আমার কাছে ফোন করতেন যে বাবা তুমি পারবে। বাড়িতে হচ্ছে বিশাল কালী মন্দির, মানে একদম দক্ষিণেশ্বরের মতো ওই প্যাটার্নে তৈরি। তো খুব মানে কালী মন্দির, খুব ধার্মিক মানুষ ছিলেন। তো বেশ 2-3 বার আন্দোলনে এসেছিলেন দেবীকে সাথে নিয়ে। আমাদের ছোট বোন আমাদের নিয়ে ভিডিওও করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে আপনারা ইন্টারভিউটা দিন। কিন্তু হঠাৎ ক্যান্সার আক্রান্ত হয়ে তার বাবা আর পৃথিবীতে নেই, মারা গেছেন। এরকম আমাদের পার্থজিৎ বাবাটা চিরকালে হারিয়ে গেলেন, দেখে যেতে পারলেন না। আমাদের ঠিক টাইমে যদি ইন্টারভিউ আসতো, ঠিক টাইমে যদি আমরা ইন্টারভিউ পেতাম, ঠিক টাইমে যদি আমরা শূন্যপদ পেতাম, তাহলে হয়তো আমাদের এই বাবাদেরকে হারাতে হতো না। আর অনেক ক্যান্ডিডেট যারা আছে তারা আর বয়সের কারণে, প্রাইমারি শিক্ষক হবে বলেও আশায় ছিল যে কোনো পেশায় কাজ করত, অনেকেই আছে বয়স পেরিয়ে গেছে, কারো 1 মাস, কারো 2 মাস, কারো 6 মাসের কারণে তারা কিন্তু টেট উত্তীর্ণ হয়েও কিন্তু চলতি নিয়োগে অংশগ্রহণ করতে পারছেন না। সরকারের কাছে আমরা একটা সাধারণ জনগণ হিসেবে, আমরা মানে তরুণ একটা যুবক হিসেবে আমরা কি চাইতে পারি যে প্রত্যেক বছর কম হোক বেশি হোক একটা ধারাবাহিক নিয়োগ হোক, একটা স্বচ্ছ নিয়োগ হোক, তাতে জনগণ, বাংলার জনগণ, সাধারণ চাকরি প্রার্থীরা যারা পড়াশুনো করে, ডিএলএড বিএড টেট উত্তীর্ণ হয়ে আছে, তারা কিছু কিছু করে নিয়োগ পাক। তো সেটাও সবার কাছে একটা ভালো বার্তা যাবে। তো সেই জায়গায় একটা নিয়োগ, এতদিন পর পর একটা নিয়োগ হচ্ছে। 2014-17 নিয়োগ 2022 সালে হলো, 17 সালের টেট উত্তীর্ণদের নিয়োগ 22 সালে হলো, আর 22 টেট উত্তীর্ণদের নিয়োগ আজও হয়নি, এখন ফর্ম ফিল আপ চলছে। আমরা তো মানে সরকারের বিরোধী কেউ নয়, বিভ্রান্তকারী কেউ নয়, মিথ্যা অপপ্রচার করার কেউ নয়। আমরা ন্যায্য দাবিতে ছোটখাটো আন্দোলন করি, রাজপথে হস্তক্ষেপের দাবিতে, ন্যায্য অধিকারের দাবিতে, গণতান্ত্রিক পদ্ধতি মেনে, জনগণের অসুবিধা না করে। দেখা যাক সরকার আর আমাদের এই কম ভ্যাকান্সির পরিবর্তে আরও ভ্যাকান্সি বাড়ায় কিনা। আমরা আমাদের জায়গা থেকে তুলে ধরেছি। আমি প্রায় 2 বার গেছি, আমি আপনার কালীঘাটে গেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব অফিসে গেছি, সিএমও অফিসে, সেখানে দাবি জানিয়ে এসেছি, পেন্সিল দিয়ে সব লিখে দিয়ে এসেছি মেন পয়েন্টগুলো। এছাড়াও আমরা ডায়মন্ড হারবার এর সাংসদ মাননীয় অভিষেক ব্যানার্জি মহাশয়ের কাছেও কিন্তু আমাদের দাবি জানিয়ে এসেছি যে আমাদের বিষয়গুলি একটু সহানুভূতির সাথে দেখার জন্য। আর কি করতে পারি আমরা, এটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন, পড়াশোনার মধ্যে থাকুন। আর যে ডেটে সার্টিফিকেট পাবেন, অনেকে এই নিয়ে বিভ্রান্তি হয়ে যাচ্ছেন, মানে ভয় পাচ্ছেন। যে ডেটে সার্টিফিকেট পাবেন সেই ডেটেই আপনারা মানে সেই ডেটেই ফর্ম ফিল আপ, মানে সেই ডেটেই দিন, অসুবিধা নেই কোনো। ওবিসি সার্টিফিকেট আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে ওবিসি সমস্যা একটা বড় ইস্যু ছিল, পশ্চিমবঙ্গে ওবিসি বাতিল হয়ে গেছিল। তো সেই জায়গায় ওবিসিগুলো, প্রত্যেকটা ওবিসি কার্ড যেগুলো 2010-এর পরে হয়েছে বা তার আগেও ছিল, প্রত্যেকটা কার্ড রিভ্যালু বা রিভ্যালুয়েশন
বা রিইস্যু করতে হচ্ছে। তো সেটা তো সময়ের সাপেক্ষ ব্যাপার। তাছাড়া এই বর্ধমান, পূর্ব বর্ধমানের বিষয়টা বলি, আগে তো বর্ধমান ছিল, এখন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হয়ে গিয়ে সেই সার্টিফিকেটগুলো এখন মনে করুন পূর্ব বর্ধমানের কেউ আছে, তারা নতুন করে সার্টিফিকেট পেতে তার যথেষ্ট সময় লাগছে, আর অনেকগুলো কাগজপত্র দিতে হচ্ছে। তো তারাও কিন্তু অনেকে সার্টিফিকেট টাইমলি পাচ্ছে না। এছাড়াও মুর্শিদাবাদেও এই প্রবলেমটা হচ্ছে দেখতে পাচ্ছি। অনেকেই তো ফোন করেন 23টা জেলা থেকে, অন্য কোনো জেলা নেই, পূর্ব বর্ধমান থেকে বেশি ফোনগুলো আসছে যে আমাদের সার্টিফিকেট পাচ্ছি না, আমরা এসডিও কাজ করছে না, এই ডকুমেন্টস সেই ডকুমেন্টস এইগুলো চাইছে। তো এগুলো যখন পাবেন, 9 তারিখ তো দেরি আছে, তখন করবেন। আর না পেলে সেটা আপনাদের সিদ্ধান্ত নেবেন, না যদি হাতে না পান ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে বা পুরনো সার্টিফিকেট অ্যাটাচ করে যদি দেবেন কিনা এটা আপনারা পর্ষদের হেল্পলাইন নাম্বারে কল করে নেবেন, এটুকুই বলার। আর অন্যান্য জেলায় আমাদের যেমন উত্তর 24 পরগনা জেলায় অতটা অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আমি তো প্রায় 5 দিনের সার্টিফিকেট পেয়েছি, 5-7 দিনের মধ্যে সার্টিফিকেট পেয়ে গেছি স্বাভাবিক নিয়মে। ভিডিও থেকে ইনকাম নিলাম অনলাইনের মাধ্যমে, ইনকাম নিয়ে আমার পুরনো সার্টিফিকেট ইনকাম দিয়ে আমি অনলাইনে ফর্ম ফিল আপ করলাম, একটা অনলাইন থেকে কাগজ বের হলো 3টে, একটা অ্যাকনোলেজমেন্ট আমার কাছে রেখে দিলাম, আর 2টো পার্ট আমি সাইন করে ফটো মেরে আমি সাথে সাথে আমার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, আমার পুরনো সার্টিফিকেটের জেরক্স, তারপর ইনকাম সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করে এলাম। কিছুদিন পরে দেখলাম এসডিও লেভেল, আবার কিছুদিন পরে দেখলাম অ্যাওটিং ইস্যুয়েন্স, মানে ইস্যু করে দিয়েছে। কিছুদিন পর সার্টিফিকেট বের করতে পারলাম। তো এইগুলো স্বাভাবিক নিয়মে হয়েছে। আর যে বিষয়গুলো না বললে নয়, এই সবচেয়ে কয়েকটা দিন ধরে আমার খুব ভাবাচ্ছে সেটা হচ্ছে এই ওভার এজ যারা নিয়োগে অংশগ্রহণ করতে পারেনি, তারা আবার ডিভিশন বেঞ্চে তারা অ্যাপিল করেছে। ডিভিশন বেঞ্চে তারা বিচার চাইছে, মানে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে তারা চাইছে যে এত বছর নিয়োগ হয়নি, আমরা ঠিক টাইমে নিয়োগ হলে হয়তো আমাদের এজ থাকতো, আমরা নিয়োগে অংশগ্রহণ করতে পারতাম। তো তারা ডিভিশনে ওটা চ্যালেঞ্জ করেছে ওই অর্ডারকে। সামনের দিনে দেখা যাক। আর সবচেয়ে খারাপ লাগে যাদের কথা আমি খুব পরেই জেনেছি, লোকোমোটর ইউআর, ওবিসি এবং এসটি, মানে এসসি বাদে আমাদের এই চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগে 2019 সালের যে গ্যাজেট ছিল তাতে পরিষ্কারভাবে যে লোকোমোটর যাদের হাতে পায়ের সমস্যা, বিশেষ করে আমি পরে বুঝলাম এই বিষয়গুলো নিয়ে, তো তাদের অনেকে চলতে পারে না, অনেকে মানে অন্যকে ভর দিয়ে হাঁটতে হয়, তো তারা প্রতিবন্ধী হিসেবে সুযোগ পাবে না। কারা পাবে? একমাত্র শিডিউল কাস্ট যারা আছে তারাই এই প্রতিবন্ধী হিসেবে সুযোগ পাবে। তো এই বিষয়টা আমার মাথায় আসলো না যে এইরকম হওয়ার কারণ কি। যে প্রতিবন্ধী একদম চলতে পারে না, সে ইউআর মানে জেনারেল কাস্ট হোক বা ওবিসি হোক, প্রত্যেকেরই তো সমান মানে প্রতিবন্ধী। আমাদের হাত পা আছে, আমাদের যে কোনোভাবে আমরা কিছু করে খেতে পারি। তো এসসি এসটি ওবিসি আছে ঠিক আছে, কিন্তু প্রতিবন্ধী যারা এসসি তারা সুযোগ পাবে, আর যারা ইউআর আনরিজার্ভ মানে জেনারেল কাস্ট, যারা ওবিসি এবি, যারা এসটি, তারা প্রতিবন্ধী লোকোমোটর তারা রিজার্ভেশন পাবে না। এটা অন্যরকম লাগছে। তারা সেদিন গেছিল বিকাশ ভবনের সামনে, বিকাশ ভবনে সামনে অনেক রাত পর্যন্ত ছিল বিশেষভাবে সক্ষম, সেখানে তারপর সেখান থেকে তারা উঠে সেদিন তারা দেখাও করতে গেছিল ম্যাডামের সাথে, মানে নারী শিশু যুব কল্যাণ দপ্তর খুব সম্ভব। তো ম্যাডাম ছিলেন না, অফিসে কেউ ছিলেন, সেখানে কথা বলে এসেছেন। তো এই বিষয়টা কিন্তু ভাবাচ্ছে এবং খুব করুণা হচ্ছে, সহানুভূতি মানে খুব একটা ভালো লাগছে না যে যারা মানে আমাদের আন্দোলনেও অনেকে আসতো, ক্যানিং থেকে শহরজান লস্কর, তারপর থেকে আমাদের পৃথ্বীরাজ নদিয়ার, এরা অনেক কিন্তু প্রতিবন্ধীরা আসতো যারা এসসি নয়, তারা প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম হিসেবে তারা ফর্ম ফিল আপ করতে পারবে না। এটা খারাপ লাগছে। যাই হোক, সরি। লাইভটা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, প্রত্যেকেই ব্যস্ত এখন, ভালো থাকবেন। আর আইনি পদক্ষেপ যারা
পারসুইং ছিলেন, আবারও বলছি যারা পারসুইং ছিলেন মানে টেট দেওয়ার আগে যারা কোনো ডিএলএড কলেজে ভর্তি হয়েছিলেন, মানে অলরেডি কোর্সটা রানিং ছিলেন, মানে আপনি রানিং ভর্তি হয়ে পড়াশোনা করছেন, তার মাঝে টেট দিয়েছেন, যারা প্রশিক্ষিত হয়ে টেট উত্তীর্ণ হয়েছেন, যারা বৈধভাবে এনআইএস থেকে, এনআইএস সুপ্রিম কোর্টের অর্ডারকে স্বাগত জানিয়ে বলছি, পর্ষদ ভেরিফিকেশন করবে। আমরা আমাদের পক্ষ থেকে একটা দাবি জানিয়েছি, ঐক্যমঞ্চের পক্ষ থেকে, ব্যক্তিগত বিষয় এখানে নয়, অনেক বন্ধুরাও আছে এনআইওএস, অনেক বন্ধুরা আছে যারা এনআইওএস থেকে প্রশিক্ষণ নিয়েছে, সকলকেই সম্মান জানিয়ে বলছি, যারা সঠিক পদ্ধতি মেনে যারা প্রশিক্ষণ নিয়েছে কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে থাকুন। আর যে কথা, পরবর্তীতে যারা ভর্তি হয়েছে বিএড দিয়ে বা টেট উত্তীর্ণ হয়ে পরবর্তীতে যারা ভর্তি হয়েছে, আমরা আমাদের দিক থেকে কিছু আইনি পদক্ষেপ নিয়েছি, যথেষ্ট, বেশ কয়েকটা মামলা কিন্তু অলরেডি করেছি, বেশ কয়েকটা, একটা দুটো একটা ক্যান এবং 3 থেকে 4টে মামলা হয়েছে, যাতে ডিএলএড টেট উত্তীর্ণদের স্বার্থ বিঘ্নিত না হয়। আমরা ছেড়ে দিলে কি হতে পারে, অনেক টেট উত্তীর্ণ, আরও বেশি টেট উত্তীর্ণরা ইন্টারভিউ আসতে পারেন, সেই জায়গাটা আমাদের দিক থেকে চেষ্টা চলছে। প্রত্যেকেই আইনি পদক্ষেপে সাহায্য করুন। যে কিউআর কোড দেওয়া হয়েছে সুভাষচন্দ্র বাগের, সেখানে দিন, দিয়ে এই মানে এই একটা বিশাল একটা আইনি যুদ্ধে কন্ট্রিবিউট থাকুক। সামনের দিন নিজের স্বপ্ন পূরণ করে একটা দিন হয়তো স্কুলে গিয়ে বলতে পারবেন যে ঐক্যমঞ্চ, এই মোহিত কারাটে বিদেশ গাজীরা এই পদক্ষেপ নিয়েছিল বলেই আজকে কিছুটা হলেও কম্পিটিশান কম ছিল। এই জায়গাটা কিন্তু আপনারা বলতে পারবেন। নিশ্চয়ই ভোটের আগে আশা করছি হয়তো প্যানেল বেরিয়ে যাবে, অনেকেই বলছে বেরো হবে না, কিন্তু আমাদের দিক থেকে শত রকম চেষ্টা থাকবে। সবে তো নিয়োগে অংশগ্রহণ করেছি, সামনের দিনে অনেক পদক্ষেপ থাকবে, অনেক লড়াই থাকবে, রাজপথের হোক আর আইনি পথের হোক। প্রত্যেকে ভালো থাকবেন, শুভরাত্রি। প্রত্যেক বাবা মাকে জানাই আবারও সশ্রদ্ধ প্রণাম, সশ্রদ্ধ মানে ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের লাইভ শেষ করছি। লাইভটা দীর্ঘায়িত হয়েছে, কেটে কেটে দেখতে পারেন। শুধু এটুকু বলবো, যারা টেট উত্তীর্ণ, পূর্ণ প্রশিক্ষিত যারা বা পারসুইং ছিলেন, পরে ডিএলএড করে নিয়েছেন, তাদের কোনো সমস্যা নেই, একসাথে লড়াইটা দিন, প্রত্যেকেই ফান্ডিংটুকু করুন। ধন্যবাদ।